আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা পরিবেশ রসায়নের 2 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা মেনলি বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো পড়ছিলাম, ঠিক আছে? তো বয়েলের সূত্র আমরা কি পড়ছিলাম? পি সমানুপাতিক 1/v, এটা বয়েলের সূত্র আমরা পড়ছিলাম। আর চার্লসের সূত্র আমরা পড়ছিলাম বি সমানুপাতিক টি, ঠিক আছে না? আচ্ছা, তো এখন এই বিটাকে যদি আমি বাম পাশে করে দিই তাহলে কি হয়? বি সমানুপাতিক 1/p, একই জিনিস না? পি সমানুপাতিক 1/b, বি সমানুপাতিক 1/p, একই তো কথা। একই কথা, কেন এমনটা করলাম? একটু কাহিনী করব, একটু কাহিনী করব। এখন কথা অ্যাভোগাড্রো একটা সূত্র দিছে, সেটা আমাদের বেশি জানা লাগবে না, জাস্ট শুধু এইটুকু মাথায় রাখি যে তুমি যদি আয়তন বাড়াও মৌল বাড়ে, ঠিক আছে? মৌল বাড়ে, এটা অ্যাভোগাড্রো সূত্র। তাহলে এই তিনটা সূত্রকে যদি আমি সমন্বয় করতে পারি তাহলে আমি আদর্শ গ্যাসের সমীকরণ পাবো, ঠিক আছে? কিভাবে সমন্বয়টা করতে পারি একটু দেখো। আমি তো লিখতে পারি বি সমানুপাতিক, উপরে থাকলো কে? টি থাকলো, আর কে থাকলো? এন থাকলো, নিচে কে? পি। এটা লিখতেই পারি, এক লাইনে লিখতে পারি। অর্থাৎ পি এর ব্যস্তানুপাতিক পি, যে পি এর ব্যস্তানুপাতিক পি, আর বি এর সমানুপাতিক সমানুপাতিক টি, আর এন, ঠিক আছে? এটা লিখতেই পারি। আচ্ছা, তো এখন আমি তো জানি যে সমানুপাতিকটারে যদি আমি এই সমান চিহ্নে কনভার্ট করতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হয়? একটা ধ্রুবক আনতে হয়। ধ্রুবকটা হলো কে বা সি। সি, একটা কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে আপাতত আপাতত ধরে নেই ধ্রুবকটা সি, আর কি থাকলো? টি থাকলো, এন থাকলো, আর পি থাকলো। এখন আদর্শ গ্যাসের সমীকরণে এই ধ্রুবকটাকে আসলে সি না, এই ধ্রুবকটাকে আসলে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি থাকলো? এখানে আমাদের এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি যেখানে আর একটা ধ্রুবক, এবং আর এর মান কত হয় সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু আড়াআড়ি করি, তাহলে এই পিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি থাকলো? পি বি ইকুয়াল টু এন আর টি। তাহলে আমরা লিখতে পারি পি বি ইকুয়াল টু এন আর টি। তাহলে এটাই আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এটা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আর এর মানটা বের করে ট্রাই করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না? আর ইকুয়াল টু আর ইকুয়াল টু পি বি ডিভাইডেড বাই এই এন টিকে ওই পাশে পাঠাই দিই, এন টি। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আর ইকুয়েশন আমরা এটা দাঁড় করতে পারি। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যদি এসটিপিতে চিন্তা করি, এসটিপিতে যদি চিন্তা করি, আমি কালকেই বলছি এসটিপিতে পি ইকুয়াল টু 1 এটিএম। এসটিপিতে পি ইকুয়াল টু 1 এটিএম, পি ইকুয়াল টু 1 এটিএম। তারপরে টি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, বা 273 কেলভিন। আর তখন আমি বলছি এক মোল গ্যাসের আয়তন, এক মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, ঠিক আছে? তো এবার এই সবগুলোকে যদি আমি এখানে বসাই দেই তাহলে কি পাবো? আর ইকুয়াল টু পাবো পি এর মান কত? 1, বি এর মান 22.4 ডিভাইডেড বাই এন এর মান 1 মোল, আর টি এর মান 273 কেলভিন। এবং এটা যদি আমি ক্যালকুলেটারে বসাই দিই তাহলে পাবো 0.082। এবার আসি একক নিয়ে। এককটা কি হতে পারে? এই পি এর একক কি ছিল? এটিএম। ভি এর একক কি ছিল? লিটার।
আর এন এর একক কি ছিল? মোল। তাহলে এন যেহেতু নিচে আছে তাহলে মোল ইনভার্স ওয়ান। আর টি এর একক কি? কেলভিন। কেলভিন যেহেতু নিচে আছে তাহলে কে ইনভার্স ওয়ান। তাহলে কি থাকলো? এককটা থাকলো হচ্ছে এটিএম। এটিএম লিটার মোল ইনভার্স ওয়ান কে ইনভার্স। ঠিক আছে না? তাহলে একটা আর এর মান কিন্তু আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আর এর মান। এটা কখন বসাবো? যখন হচ্ছে আমার চাপ যখন এটিএম এ দেওয়া থাকবে, আয়তন যখন লিটার দেওয়া থাকবে, তখন আমরা এই এককটা বসাবো আর এই মানটা বসাবো। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা মান আছে, আমরা এখন এসআই এককে দেখি। এসআই ইউনিটে, আচ্ছা, আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু হচ্ছে পিবি বাই এনটি। আচ্ছা, তো আমরা গত স্লাইডে দেখাইছি পি ইকুয়াল টু আমরা হচ্ছে এক এটিএম ধরছি, বাট এটিএম কি এসআই ইউনিট? এটিএম কিন্তু এসআই ইউনিট না। এটিএম কিন্তু এসআই ইউনিট না। তাহলে এই এটিএম কে আমরা কিসে কনভার্ট করব? আমরা হচ্ছে প্যাসকেলে কনভার্ট করব। তাহলে এক এটিএম ইকুয়াল টু কত? 101 325 প্যাসকেল। তারপরে ভি কত? ভি হচ্ছে আমরা লিখছিলাম 22.4 লিটার। ঠিক আছে, ভি আমরা 22.4 লিটার লিখছিলাম ইয়াতে। এর আগে আমরা ভি হচ্ছে 22.4 লিটার লিখছিলাম। তো এবার এই লিটারটাকে আমরা কি কিসে নিব? মিটার কিউবে নিব। মিটার কিউবে নিব। তো আমি কি জানি, আমি যদি একটা মানে আমি যদি ডেসিমিটার কিউবকে মিটার কিউবে নিতে চাই তাহলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে কি 1000 দিয়ে আমি ভাগ করে দিলাম। এটা আমরা প্রথম ক্লাসে দেখাইছি, একদম প্রথম স্লাইডে ছিল লিটার থেকে কিভাবে আমি হচ্ছে ডেসিমিটার এই মিটার কিউবে নিব। ঠিক আছে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 10 ইনভার্স 3 মিটার কিউব। এসআই এককে নিলাম আর কি সবগুলা। আচ্ছা, আর টি হচ্ছে 273 কেলভিন। এটার এসআই এককে নেওয়ার কিছু নাই। এন হচ্ছে 1 মোল। এবার এই সবগুলোকে যদি আমি বসাই দেই, পি এর মান বসাবো হচ্ছে 101 325 প্যাসকেল। বি এর মান বসাবো হচ্ছে 22.4 ইন্টু 10 ইনভার্স 3। এন এর মান হচ্ছে 1। টি এর মান হচ্ছে 273। এগুলো যদি আমি বসাই দিই তাহলে পাবো হচ্ছে 8.314। ঠিক আছে, এবার এককটা নিয়ে একটু কথা বলি। পি, পি এর একক কি? পি এর একক হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। ঠিক আছে, প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2 একই তো কথা, তাই না? আচ্ছা, আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে মিটার কিউব, মিটার কিউব। এন এর একক কি? এন এর একক মোল, যেহেতু নিচে আছে তাহলে আমরা লিখলাম হচ্ছে মোল ইনভার্স 1। আর টি এর একক হচ্ছে কে? কে ইনভার্স 1। আচ্ছা, এবার এখানে একটু কাহিনী করি, সেটা হচ্ছে নিউটন আর এই মিটার স্কোয়ার, মিটার ইনভার্স 2 আর হচ্ছে মিটার কিউব, তাহলে থাকলো হচ্ছে একটা মিটার। মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। এবার একটু খেয়াল করি, আমরা তো জানি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস, যেখানে এফ হচ্ছে নিউটন, এস হচ্ছে মিটার, মানে বলের একক নিউটন, সরানোর একক হচ্ছে মিটার। তাহলে এই নিউটন মিটার, তাহলে আমি তো জানি যে কাজের একক যেমন নিউটন মিটার, আবার কাজের একক হচ্ছে জুল। তাহলে আমি লিখতে পারি না জুল মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। ঠিক আছে না? তাহলে আমরা হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1 কে ইনভার্স 1 এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আর এর দুইটা মান পেয়ে গেলাম। এই দুইটা, এই দুইটাই থাকুক, আর বাকিগুলা এই এসএসসি পরীক্ষা তেমন একটা আসে না, দরকার নেই এডমিশনের জন্য বাকিগুলা। এই দুইটাই থাকুক আপাতত। ঠিক আছে, আর এর মান আমরা দুইটা বের করলাম। আচ্ছা, এবার একটা ম্যাথ করি। আচ্ছা, এবার একটা ম্যাথ করি। তো বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং হচ্ছে 0.526 এটিএম চাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? ঠিক আছে, তাহলে এখানে
চাপ কত? পি ইকুয়াল টু হচ্ছে 0.526 এটিএম। আর টি কত? টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে কত? 300 কেলভিন। 300 কেলভিন। আর 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? তাহলে 15 গ্রাম, ডাব্লিউ হচ্ছে 15 গ্রাম। আমাকে বলছে আয়তন কত, তাহলে অবশ্যই সেটা হচ্ছে পি ইকুয়াল টু এনআরটি সূত্র। এনআরটির সূত্র। তো আমাকে আয়তন বার করতে বলছে, তাই না? আমাকে আয়তন বার করতে বলছে। আচ্ছা, তো পি এর মান দেওয়া আছে, আর এর মান তো আমরা জানি, টি এর মান দেওয়া আছে, বাট এন এর মান কিন্তু দেওয়া নাই। বাট সমস্যা নাই, আমি তো জানি যে এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই এম। এটা আমরা 19 থেকেও জানি, ডাব্লু বাই এম। তাহলে ডাব্লু কত? 15। এম কত? এম কত? এই জিনিসটা অনেকেই ভুল করে, বুঝছো? এম কত এই জিনিসটা অনেকেই ভুল করে। কিভাবে? নাইট্রোজেন গ্যাসের আয়তন বলছে, নাইট্রোজেন গ্যাস হচ্ছে এই যে N2। যদি বলতো নাইট্রোজেনের তাহলে অন্য কথা, নাইট্রোজেন গ্যাস বলছে তাহলে N2। N2 কত? N2 হচ্ছে 14 দুগুণে 28। 28। তাহলে আমি যদি এই মানগুলো বসাই দিই, তাহলে বি ইকুয়াল টু আমরা কি জানি? এন আর টি বাই পি। এন কত? এন হচ্ছে 15/28। আর কত? আর মান কত বসাবো? এটিএম। এটিএম আছে না, এই কারণে আমরা বসাবো হচ্ছে 0.0821। ঠিক আছে? যদি এটিএম না থেকে প্যাসকেল থাকতো তাহলে আমরা হচ্ছে 8.314 বসাইতাম। টি কত? টি হচ্ছে 300। আর পি কত? পি হচ্ছে 0.526। এবার এই মানগুলো যদি আমরা একটু বসাই, তাহলে পাবো হচ্ছে কত? 25.05 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এবার আমরা দেখবো হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। এতক্ষণ আমরা দেখছি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এবার আমরা দেখবো হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা একটু খেয়াল করবো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের কোনো আয়তন নাই, স্পেসিফিক কোনো আয়তন নাই। আয়তন নেই, ঠিক আছে? আদর্শ গ্যাসের কোনো আয়তন নেই, এবং এখানে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। কার এগুলা? এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের কোনো আয়তন নাই, মানে আয়তন ধরা হয় না, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। তবে একটা গ্যাস যদি বাস্তব হয়, ধরো এই হচ্ছে আমাদের আদর্শ, এই হচ্ছে আমাদের একটা আদর্শ গ্যাসের ধরো একটা স্থান। তো এখানে ধরো গ্যাসগুলো এরকম করে আছে, এবং ধরে নেওয়া হয় এখানে কোনো আয়তন টায়তন তেমন একটা নাই, ফাঁকাই ধরা হয়, এবং এখানে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, এদের মধ্যকার কোনো আকর্ষণ নাই। ঠিক আছে, এখন এগুলো যদি বাস্তব গ্যাস হয়, যদি বাস্তব গ্যাস হয় তখন যেটা হয়, তাদের মধ্যকার একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তাদের মধ্যকার একটা আকর্ষণ বল থাকে, এবং দেখা যাচ্ছে যে তখন একটা আয়তনও থাকে। ঠিক আছে, তো এটা তো এই পুরোটা ক্ষেত্রে হচ্ছে ফাঁকা ধরা হয়। ঠিক আছে, ফাঁকা ধরা হয়, ধরলাম ফাঁকা। বাট এখানে কিন্তু ফাঁকা ধরা হয় না, এখানে যেহেতু আকর্ষণ বল আছে, অতএব এখানে কিন্তু একটু হলেও আয়তন ধরা হয়। ঠিক আছে, একটু হলেও আয়তন ধরা হয়, বললাম একটু হচ্ছে আয়তন ধরা হয়নি। ভালো কথা। তাহলে এখন আমি কি বললাম যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল আছে, একটা আকর্ষণ বল আছে। তো আমি তো জানি বল যেখানে আছে সেখানেই তো প্রেশার আছে, তাই না? বল সমানুপাতিক প্রেশার, প্রেশার আছে। তাহলে এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা তো লিখতাম কি? পি ভি ইকুয়াল টু এনআরটি। এখন এই যে পি, এই পি তো আর নাই, পি এর সাথে এক্সট্রা আরেকটা আরেকটা বল আছে, বা আরেকটা চাপ আছে। কেন আছে? কারণ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। এই কারণে আমি বলতে পারতেছি যে পি বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি ইকুয়াল টু হবে হচ্ছে এই যে পি আইডিয়াল, মানে আদর্শ গ্যাসের যে চাপ, এটার সাথে আমরা কিছু একটা যোগ করব, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান হচ্ছে এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা।
এবং এই যে এখানে ফাঁকা আয়তন কত, বি, এখানকার ফাঁকা আয়তন ধরি আমি বি, মানে বি আই, আর এখানকার ফাঁকা আয়তন যদি আমি বি ধরি, তাহলে আমি লিখতেই পারি বি ইকুয়াল টু হচ্ছে বি আই মাইনাস এই যে এইটুকু না, বি ইকুয়াল টু হচ্ছে বি আই মাইনাস এই যে এইটুকু। এইটুকু কত, আমরা ধরে নেই এখানে হচ্ছে ধরো এন মোল আছে, তাহলে এক মোলের জন্য যদি এক মোল গ্যাসের আয়তন যদি, এক মোল গ্যাসের আয়তন যদি বি হয়, তাহলে এন মোল গ্যাসের আয়তন হবে হচ্ছে এন বি, তাহলে বি আই মাইনাস এন। ঠিক আছে, তখন আমরা বাস্তব গ্যাসের যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে পি আই প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, আর এই বি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে বি আই মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের সমীকরণ। জাস্ট এখানে পি এর বদলে হচ্ছে এখানে এক্সট্রা আন্তঃআণবিক আকর্ষণ বল প্রযুক্ত হওয়ার কারণে একটা এক্সট্রা প্রেসার যুক্ত হয়েছে, আর এই বি থেকে হচ্ছে আয়তন কিছুটা কমে গেছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা একটু এক মিনিট একটু খারাপ। হ্যাঁ, তো আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম, বাস্তব গ্যাসের সমীকরণ পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, এবার একটু প্যাশনযোগ্যতা নিয়ে কথা বলি। প্যাশনযোগ্যতা কি সেটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, আমরা তো দেখছি যে কি পি বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি বাস্তব গ্যাসের জন্য। এখন প্যাশনযোগ্যতা আমি যদি এক্সট্রা এখানে ওয়ান একটা যোগ করে দিই, সমস্যা নাই তো। তো এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু যদি আদর্শ গ্যাস না হয় বা একটু প্যাশনযোগ্য হয়, তখন আমরা ধরলাম পি বি ইকুয়াল টু এন আর টি ইন্টু ধরো জেড, যেখানে জেড হচ্ছে কি, জেড হচ্ছে প্যাশন, প্যাশন মানে প্যাশনযোগ্য গুণাঙ্ক, বা হচ্ছে একটা গুণাঙ্ক ধরে নাও আর কি, বা সংকর্ষণশীলতা গুণাঙ্ক একটা ধরে নাও, মানে একটা দ্রবক হিসেবে ধরো আর কি, একটা গুণাঙ্ক বা দ্রবক। তো আমি লিখতে পারি যে জেড ইকুয়াল টু হচ্ছে কি পি বি বাই এন আর টি, এটা লিখতেই পারি, মানে জেড ইকুয়াল টু এন আর টি কে এই পাশে পাঠাই দিয়ে আমি লিখতেই পারি এটা। আচ্ছা, তো এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু ওয়ান, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এখন যদি গ্যাসটা একটু কম পেষণযোগ্য হয়, কম পেষণযোগ্য হয়, কম পেষণযোগ্য তার মানে কি, তার মানে হচ্ছে আয়তন একটু বেশি। ঠিক আছে, আয়তন একটু বেশি, তা আয়তন যদি বেশি হয় জেডও তো একটু বেশি হবে, তাই না? কম পেষণযোগ্য, আয়তন বেশি, জেডও একটু বেশি হবে, কারণ জেড আর আয়তন সমানুপাতিক। তাহলে এটা আমি বলতে পারি ওয়ান থেকে একটু বড় হবে। ঠিক আছে না? আচ্ছা, যদি বেশি পেষণযোগ্য হয়, বেশি পেষণযোগ্য হয়, আমরা বলতেই পারি যে এটার মানটা হচ্ছে ওয়ান থেকে ছোট হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি এটাকে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট আমি একটু করাই, তো আমি তো পি বনাম পি বি এর গ্রাফ হচ্ছে গত ক্লাসে দেখাইছি, এরকম হয়, একটা একশকের সমান্তরাল হয়, তাই না? এটা হচ্ছে আইডিয়ালের জন্য, আদর্শ গ্যাসের জন্য। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে রেখাটা এরকম হয়। কেন? কারণ হাইড্রোজেন হচ্ছে কম পেষণযোগ্য। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে কম পেষণযোগ্য।
হিলিয়ামের ক্ষেত্রে একটু নিচে আসে, এটা তুলনামূলকভাবে হাইড্রোজেন থেকে একটু কম, ঠিক আছে, বাট এটাও কিন্তু কম প্রেশরযোগ্য, ঠিক আছে, এটাও কিন্তু কম প্রেশরযোগ্য হিলিয়ামের জন্য, হিলিয়াম কম প্রেশরযোগ্য। বাট তুমি যদি নাইট্রোজেন নাও তাহলে এটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে নাইট্রোজেন। তুমি যদি অক্সিজেন নাও তাহলে এটা এইরকম, এগুলো অক্সিজেন। তুমি যদি কার্বন ডাইঅক্সাইড নাও তাহলে আরেকটু নিচে যাবে, এরকম। তাহলে জিনিসটা আসলে কিরকম, মানে এই যে এটা নিচে গেল নাইট্রোজেন, অক্সিজেন তারও নিচে গেল, কার্বন ডাইঅক্সাইড তারও নিচে গেল, এটা আসলে কিভাবে আমরা ডিপেন্ড করলাম? এটা আসলে কিছুই না, আণবিক ভরের উপর ডিপেন্ড করছি, মানে আণবিক ভরের উপর বেস করে আমরা এই জিনিসটা তৈরি করছি। তাহলে ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন সবচেয়ে বেশি, হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, হিলিয়ামের আণবিক ভর বেশি, তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর হিলিয়াম থেকে বেশি, তারপরে আছে হচ্ছে অক্সিজেন, তারপরে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা কিসের উপর বেস করে করছি? আণবিক ভরের বেশ, আণবিক ভরের উপর বেস করে করছি এই লেখচিত্রটা, ঠিক আছে। এখন তোমার মনে যে প্রশ্ন আসতে পারে যে ভাই এটা নিচে গেল তারপর উপরে কেন উঠলো, ঠিক আছে, নিচে গেল তারপর উপরে কেন উঠলো? তার কারণটা খুব সিম্পল, তুমি একটু ঠান্ডা মতো চিন্তা করো। ধরো এখানে ছিল, এই অণুগুলা ছিল, অণুগুলা ছিল, তো এখন তুমি যখন আন্তঃআণবিক আকর্ষণ বল যখন এদের উপর প্রযুক্ত হয়েছে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, তাই না, আকর্ষণ বল ক্রিয়া করছে। যখন এটা এক্সট্রিম পর্যায়ে হয়, অর্থাৎ যখন চাপ ধরো আরো প্রযুক্ত হইতে আছে, হ্যাঁ, চাপ ধরো আরো প্রযুক্ত হইতেছে, তখন একটা সময় এদের বিকর্ষণ শুরু হয়, ঠিক আছে। প্রথমে প্রথমে আকর্ষণ শুরু হয়েছিল, আন্তঃআণবিক আকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ শুরু হয়েছিল চাপ প্রয়োগের পরে। তারপরে যেটা শুরু করছে বিকর্ষণ শুরু হয়েছে, অত্যাধিক চাপের কারণে বিকর্ষণ শুরু হয়েছে, এই কারণে বিকর্ষণ যখন শুরু হয়েছে তখন আবার উপরে উঠে গেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখান থেকে টপিক পড়া দরকার, সেটা হচ্ছে এ আর বি এর একক, এ আর বি এর একক। এই যে এখানে আমরা পড়ছিলাম না, এ আর বি বাস্তবিক সমীকরণে, এই যে এ আর একটা হচ্ছে বি পড়ছিলাম। এখন এ আর বি এর এককটা নিয়ে আমরা একটু কথা বলি। তার আগে আমরা একটু জেনারেল সেন্সটাকে একটু কাজে লাগাই। তো তুমি বাজারে গিয়ে তুমি তো বলতে পারবে না যে হচ্ছে 5 টাকা প্লাস 10 টাকা ইকুয়াল টু হচ্ছে 15 টাকা, এটা তুমি বলতে পারবে, ঠিক আছে। বাট তুমি কি বলতে পারবে 5 টাকা প্লাস 10 কেজি চাল, হ্যাঁ, 5 টাকা প্লাস 10 কেজি চাল ইকুয়াল টু হচ্ছে পনেরো, 15 টাকা বা 15 কেজি? হয় না তো এটা, কারণ টাকার সাথে টাকারই যোগ হয়, টাকার সাথে টাকারই বিয়োগ হয়, ঠিক আছে না, ঠিক আছে না। তাহলে তুমি এখান থেকে এককগুলো বার করা খুব ইজি, এবং এগুলো পরীক্ষা বেশি আসে। দেখো, এই চাপের একক কি এটিএম না? তাহলে এই এই চাপের একক হতো এটিএম, তাহলে এইটারও একক এটিএম হবে না? এটিএম হবে। তাহলে এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, এটার একক কি হবে? এটিএম হবে, এটিএম হবে। তাহলে এবার এ এর একক কি হবে? এর এককটা হবে হচ্ছে এটিএম, আর এই বি স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়? লিটার স্কোয়ার। আর এন স্কোয়ারটা নিচে চলে আসবে, তাহলে মূল ইনভার্স টু, ঠিক আছে না। আচ্ছা, এবার এ এন বি এর এককটা কি হবে? এন বি এর একক কি হবে? বি এর একক কি লিটার, এই বি এর বিআই এর একক লিটার, তাহলে এন বি এর একক হবে হচ্ছে লিটার, এন বি ইকুয়াল টু হচ্ছে লিটার, তাহলে বি এর একক হবে হচ্ছে লিটার, আর এনটা হচ্ছে নিচে চলে আসবে, এন লিটার মূল ইনভার্স, ঠিক আছে না। তাহলে এই এককগুলো আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো, ঠিক আছে, একগুলো আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো। আচ্ছা, এবার একটা ম্যাথ করি, হ্যাঁ। তো এই ম্যাথে বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 লিটার আয়তনের পাত্রে তুমি যদি 1 মোল পরিমাণের একটা গ্যাস এত চাপ প্রদান করে, তাহলে গ্যাসটির সংকর্ষণশীলতা গুণাঙ্কের মান কত? তো তুমি তো জানো জেড ইকুয়াল টু হচ্ছে কি পিবি বাই এন আর টি। তাহলে পি কত? পি হচ্ছে 98.9 কিলো প্যাসকেল। বি কত? বি হচ্ছে 30 লিটার। এন কত? 1 মোল। তারপরে আর কত? টি কত? টি হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 290 কেলভিন। এখন আর এর মানটা আমি লিখি নাই, কেন লিখি নাই একটু একটু অ্যাড করে দেখো। এখানে কিন্তু কিলো প্যাসকেল দেওয়া আছে, আবার এখানে লিটার দেওয়া আছে। তো তুমি তো জানো যে প্যাসকেল, প্যাসকেলের সাথে যায় হচ্ছে কি মিটার কিউব,
আর এটিএম এর সাথে যায় কি লিটার, তখনই আর এর মান একটা আসে, তখন আর এর মান আরেকটা আসে। আচ্ছা, তো এখন এই কিলো প্যাসকেলকে হয় তুমি প্যাসকেলে নিবা এবং লিটারকে তুমি মিটার কিউবে নিবা, নতুবা তুমি হচ্ছে এই কিলো প্যাসকেলটাকে এটিএম এ নিবা, আর লিটার লিটার থাকুক, সমস্যা নেই। তাহলে তুমি যদি কিলো প্যাসকেলকে এটিএম এ নিতে চাও তাহলে কি করতে হবে, এটাকে আগে আমি হচ্ছে 98.9 ইন্টু 1000 দিয়ে গুণ করে প্যাসকেলে নিলাম, দেন হচ্ছে 101 325 দিয়ে ভাগ করে এটাকে এটিএম এ নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসে হচ্ছে 0.98, 0.98 এটিএম। তাহলে আর এর মান কত আসবে, আর এর মান আসবে হচ্ছে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স 1 কে ইনভার্স, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এগুলো যদি আমি বসাই দিই, এখানে যদি বসাই দিই তাহলে আমরা জেড এর মানটা পাই যাবো। তাহলে জেড ইকুয়াল টু পাবো হচ্ছে পি কত 0.98, ভি কত, বি হচ্ছে 30 লিটার, এন কত 1, আর কত 0.0821, টি কত, টি হচ্ছে 290। তাহলে আমি যদি ক্যালকুলেটর বসাই দিই তাহলে পাবো হচ্ছে 1.236, ঠিক আছে। তাহলে বলছে কি সংকর্ষণশীলতা গুণাঙ্কের মান কত 1.236, এবং আদর্শ আচরণ থেকে এর বিচ্যুতির মাত্রা কত, আদর্শ আচরণের ক্ষেত্রে 1 হয়, তাহলে বিচ্যুতির মাত্রা হচ্ছে 1.236 মাইনাস 1, মানে 0.236। ওকে, আচ্ছা, এবার আসে হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ নিয়ে। তো নিঃসরণ নিয়ে যদি একটু কথা বলি, ওই যে গাড়ির টায়ার মানে পাংচার হয়ে গেলে তখন আমরা বলি নিঃসরণ হয়েছে। তার মানে কি, এখানে আসলে সরু ছিদ্রপথে, মানে একটা সরু ছিদ্রপথ দিয়ে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে আমার হচ্ছে গ্যাসের যেই চলাটা, ঠিক আছে না, এটা আমরা 9 নিয়ে খুব সংখ্যাটা ভালো মতন পড়ছি। তো এটা আসলে এই গ্যাসের জন্য, হ্যাঁ, এটা আসলে গ্যাসের জন্য। আর ব্যাপন এটা কঠিন তরল গ্যাস, সবার জন্য, ঠিক আছে, সবার জন্য। ব্যাপন মানে কি, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। এবং নিঃসরণটা আসলে কেন হয়, চাপের পার্থক্যের কারণে হয়, চাপের পার্থক্যের কারণে হয়। আর ব্যাপনটা কেন হয়, ঘনত্বের পার্থক্যের কারণে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে বিবিধ হওয়ার প্রক্রিয়া ব্যাপন, ঘনত্বের পার্থক্যের কারণে, ঠিক আছে না। আচ্ছা, গেল। এবার ব্যাপন হার এবং গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে একটু কথা বলি। তো ব্যাপন হার, ব্যাপন হার, হার কথাটার মানে কি, তুমি এই যখন পড়ছিলে কাজ করার হারকে ক্ষমতা বলে, তো ক্ষমতা এগুলো আমরা কি লিখতাম, কাজ বাই সময়। হ্যাঁ, কাজ করার হারকে ক্ষমতা বলে, তার মানে হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ, ঠিক আছে না। হার মানে হচ্ছে কি ভাই, সময় দ্বারা ভাগ। তাহলে ব্যাপন হার ইকুয়াল টু হচ্ছে আর ইকুয়াল টু বি বাই সময় দ্বারা ভাগ। বি কি, বি হচ্ছে বেপিত গ্যাসের আয়তন, বেপিত গ্যাসের আয়তন, বেপিত গ্যাসের আয়তন, এবং এটি হচ্ছে কি, টি হচ্ছে সময়, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি দুইটা গ্যাসের বেপিত গ্যাসের আয়তন সমান হয়, দুইটা গ্যাসের বেপিত গ্যাসের আয়তন যদি সমান হয়, তখন আমরা লিখতে পারি না R1 বাই R2, এই বি তো সেম তাই না, বি সেম, তখন আমরা লিখবো কি T2 বাই T1। কেন, কারণ হচ্ছে যে আর এর সাথে টি ব্যস্তানুপাতিক, এই কারণে R1 T2, R2 T1 ব্যস্তানুপাতিক কাহিনী একটা কোটাই দিলাম এবং একটা ইকুয়েশন আমরা দাঁড় করে ফেললাম। কখন হয় এটা, যখন হচ্ছে আমাদের আয়তন দুইটা গ্যাসেরই সমান হয়। কি আয়তন, বেপিত গ্যাসের আয়তন, নট আয়তন, বেপিত গ্যাসের আয়তন যখন সমান হয় তখন আমরা এই ইকুয়েশনটা দাঁড় করতে পারি। আর যখন দুইটা গ্যাসের বেপিত হওয়ার সময় সেম থাকে, অর্থাৎ টি যখন ফিক্সড থাকে, তখন আমরা লিখবো হচ্ছে R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে B1 বাই B2,
দেখো এখানে R1T2 R1V1, কারণ আর এর সাথে বি এর সমানুপাতিক সম্পর্ক, এই কারণে ইকুয়েশনটা এরকম হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, গেল এটা। এই তো ব্যবহার নিয়ে কথাবার্তা বললাম। এবার গ্রাহামের ব্যাপার সূত্রে কি বলছে? গ্রাহামের ব্যাপার সূত্রে বলছে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে আর ব্যস্তানুপাতিক হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? স্থির তাপমাত্রা এবং স্থির চাপে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো ভর বেশি, তাহলে এটা ছড়াই পড়তে বেশি সময় লাগবে না? মানে ব্যাপন হারটা কম হয়ে যাবে না? এটাই বলছে আর কি। মানে একটা জিনিসের আণবিক ভর যদি বেশি থাকে, একটা জিনিসের আণবিক ভর যদি বেশি থাকে, তাহলে তার ব্যাপন হার কম হয়, ঠিক আছে না? এটাই বলছে। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করতে পারি, সেটা কি? R1/R2 ইকুয়াল টু হচ্ছে √M2/M1। কিভাবে লিখলাম? এই যেহেতু এমটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক, এই কারণে 2 1, আর এখানে রুট আছে, সবটা রুট দিয়ে দিলাম, প্যারা নাই তো। তাহলে এখানে একটা ইকুয়েশন আমরা দাঁড় করাতে পারবো। এখন আমরা হচ্ছে ক্লাস 19-এ পড়ছি যে হচ্ছে রো রো ইকুয়াল টু M/B, বা রো আমরা এখন ডি দ্বারা, কেমিস্ট্রিতে ডি দ্বারা ডিফাইন করি, একই ডেনসিটি ঘনত্ব, মানে ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে M/B। তার মানে ঘনত্বের সাথে আমার আণবিক ভরের সমানুপাতিক একটা সম্পর্ক আছে। তাহলে এখানে এম এর জায়গায় আমি যদি ডি বসাই দিই, কোনো গুণা কিন্তু হবে না, কোনো গুণা হবে না। ইকুয়াল টু হচ্ছে √D2/D1, D1, ঠিক আছে না? কোনো সমস্যা না? এবার এই চারটাকে যদি এক লাইনে লিখে দেই, তাহলে কি পাই? R1/R2 ইকুয়াল টু হচ্ছে √M1/M2 ইকুয়াল টু হচ্ছে √D2/D1 ইকুয়াল টু হচ্ছে T2/T1 ইকুয়াল টু হচ্ছে B1/B2, এবং দ্যাটস দ্য ইকুয়েশন অফ ব্যাপন হার। এই বড় ইকুয়েশনটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ করি, হ্যাঁ। তো বলছে একটা 25 সেন্টিমিটার দীর্ঘ কাঁচ নলের ডান দিকের মুখে HCl গ্যাস এবং বাম দিকের মুখে হচ্ছে NH3 গ্যাস একই সময় প্রবেশ করলে কোথায় সাদা উৎপন্ন হবে? একই সময়, এখানে সময় কিন্তু সেম। ধরো আমি যদি ম্যাথটা আঁকি একটু এরকম, এরকম, এবং এক্সিডাস হচ্ছে NH3, বাম দিকে NH3, ডান দিকে ধরো HCl, এবং ইয়াটা হচ্ছে পুরোটা হচ্ছে 25 সেন্টিমিটার, হ্যাঁ 25 সেন্টিমিটার। এখন আমি ধরে নেই যে এখান থেকে একটু সোজা করে লিখি, এখান থেকে x মিটার দূরে NH3 যখন যাবে, তখন HClও যাবে, তখন এখানে একটা সাদা দাগ ক্রিয়েট হবে, ঠিক আছে? এখানে একটা সাদা দাগ ক্রিয়েট হবে, অর্থাৎ NH3 এবং HCl এর বিক্রিয়া একটা সাদা দাগ ক্রিয়েট হবে, ঠিক আছে? এখানে একটা সাদা দাগ ক্রিয়েট হবে। আচ্ছা, তাহলে এটা যদি x হয়, তাহলে একটু কত হবে? একটু হবে হচ্ছে 25 - x, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি, এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, এটাকে যদি 2 নাম্বার ধরি, তাহলে আমরা লিখতেই পারি R1/R2 ইকুয়াল টু হচ্ছে B1/B2 ইকুয়াল টু হচ্ছে √M2/M1, ঠিক আছে না? আচ্ছা, তো যেহেতু একই সময়, এই কারণে এই B1/B2 লিখতে পারছি। তো বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, বা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে ক্ষেত্রফল কিন্তু সব জায়গারই সমান। তাহলে ক্ষেত্রফল এ, আর বি ওয়ানের জন্য এই উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এ এক্স, আর বি2-র জন্য উচ্চতা হচ্ছে 25 - x, 25 - x। আয়তনটা লিখলাম। আর M2 হচ্ছে, M2 কত? M2 আমি এটাকে 2 নাম্বার ধরছি, তাহলে HCl এর আণবিক ভর হচ্ছে 37.5, আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কত? 14, আর 3 হচ্ছে 17, ঠিক আছে না? এই একটা ইকুয়েশন কিন্তু আমরা দাঁড় করাতে পারবো। এবার এ যদি আমি কাটাকাটি করি, তাহলে কি পাই? x ডিভাইড বাই 25 - x
ইকুয়াল টু হচ্ছে এই যে এটা পাইতেছি, এটার মান আমি যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আসবে হচ্ছে 0.6। একটু ক্যালকুলেটর বসাই দেখবে কত আসে। এটা থাকুক, 34.5 ডিভাইড হচ্ছে 17। এখান থেকে তুমি হচ্ছে এটাকে ফার্স্টে হচ্ছে রুট ওভার বর্গ বর্গ করবা, দেন হচ্ছে এক্স এর মানটা বের করবা। এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে কত, 10.14, 10.14 সেন্টিমিটার। ঠিক আছে, একটু করে দেখবা হ্যাঁ উত্তরটা মিলছে কিনা। ঠিক আছে, ওকে। এবার আমরা এই মেথডে আসি। তো এই মেথডে বলছে যে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে হচ্ছে 80 সেকেন্ড। তাহলে আমরা লিখি যে হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে 80 সেকেন্ড। ঠিক আছে না, 80 সেকেন্ড। একই অবস্থায় সমান আয়তনের আয়তন সমান, যেহেতু সমান আয়তন এই কারণে কিন্তু আমি এই R1/R2 ইকুয়াল টু হচ্ছে T2/T1 এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি। বলছে 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন, তার মানে 20% হচ্ছে অজানা, আননোন, অজানা, আর বাকি 80% হচ্ছে ধরো অক্সিজেন। এইটার নিঃসরিত হতে সময় লাগে হচ্ছে 85 সেকেন্ড, অর্থাৎ T2 ইকুয়াল টু আমি লিখতে পারি 85 সেকেন্ড। এখন M1 কত? M1 হচ্ছে এই যে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন, অক্সিজেন গ্যাস M1 কত তাহলে? M1 হচ্ছে 32। অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 16 × 32। একই অবস্থায় সমান আয়তনে 20% অজানা গ্যাস, যে অজানা গ্যাস এবং হচ্ছে জানা কিছু গ্যাস আছে, তো ধরলাম এই পুরোটা মিললে হচ্ছে M2, এবং এটার মান আমরা জানি না। তাহলে R1/R2 ইকুয়াল টু হচ্ছে T2/T1 ইকুয়াল টু হচ্ছে রুট M2/M1। আচ্ছা, এবার এই দুটাকে যদি একটু কানেকশন গোটাই দিয়ে আমরা এখান থেকে M2 এর মানটা বের করতে পারবো। কিভাবে? T2 কত? T2 হচ্ছে 85, T1 কত? T1 হচ্ছে 80 সেকেন্ড, M2 কত? M2 আমরা জানি না, M1 কত? M1 হচ্ছে 32। ঠিক আছে, এবার আমরা যদি বর্গ করে দিই 85 আর হচ্ছে 80 স্কোয়ার ইন্টু, এক লাইন বাড়াই লিখি সমস্যা নাই, ইকুয়াল টু হচ্ছে M2 প্লাস M2 ডিভাইড বাই 32। তাহলে আমরা এখান থেকে পাই M2 ইকুয়াল টু হচ্ছে 85 ডিভাইড বাই 80 হোল স্কোয়ার ইন্টু 32। এটার মান আসে হচ্ছে 36। তাহলে এই যে 20% অজানা এবং 80% অক্সিজেন, এইটা হচ্ছে কত? এটার আণবিক ভর হচ্ছে 36। তাহলে 20% অজানা, তার মানে 0. অজানার গ্যাসটার আণবিক ভর আমি যদি এক্স ধরে নিই, তাহলে 0.2, মানে 20% মানে কি, পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ না, 20% মানে কি 20 ডিভাইড বাই 100, তাহলে কত আসে 0.2। তাহলে 0.2 এক্স প্লাস 80% মানে হচ্ছে 0.8, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 ইকুয়াল টু আসে হচ্ছে 36। তাহলে এই এক্স এর মানটা আমার হচ্ছে জানা লাগবে, তাই না? এই এক্স এর মানটা আমাদের হচ্ছে একটু জানা লাগবে, মানে বের করতে হবে আর কি। তাহলে এক্স ইকুয়াল টু আসে হচ্ছে 36 মাইনাস 0.8 ইন্টু 32 ডিভাইড বাই 0.2। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এটা যদি আমরা করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে
52 একটু মিলিয়ে দেখবে, হ্যাঁ অ্যান্সারটা মিলিয়ে দেখবো হয় কিনা। 52, এটা হচ্ছে আমাদের answer। এবার আমরা দেখবো হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো জিনিসটা কিরকম, ধরো এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, এই দুইটাকে আমি ধরো একটা বড় পাত্রে রাখি, এই পাত্রে আমি রাখি, ঠিক আছে। আচ্ছা, এবং এই বড় পাত্রের আয়তন আমরা ধরে নিলাম ভি। আচ্ছা, তো আমি তো সূত্র জানি, সূত্র কি, পি ভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এই, এটা এক নাম্বার দিলাম, এটা দুই নাম্বার দিলাম, এক নাম্বারটা হচ্ছে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, হ্যাঁ। তাহলে আমরা এই এক নাম্বারটার জন্য কি ইকুয়েশন দাঁড় করাবো, পি ওয়ান, আরে বি যেহেতু এখানে বি, সবারই বি সেম, তাহলে পি রাখলাম, এন হয়ে যাবে এন ওয়ান, আর তো কনস্ট্যান্ট, আর তাপমাত্রা তো স্থির, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য পাইলাম, দ্বিতীয়টার জন্য ঠিক সেম রকমের, পি টু বি ইকুয়াল টু হচ্ছে এন টু আর টি, এন টু আর টি, এটা পাই। তাহলে এখান থেকে আমরা যদি একটু বর্ধিত করি, তাহলে পি ওয়ান পাবো হচ্ছে এন ওয়ান আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি, এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে পি টু ইকুয়াল টু হচ্ছে, জাস্ট বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম আর কি, এন টু আর টি ডিভাইড বাই হচ্ছে বি, জাস্ট বিটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার এই দুটাকে যদি আমি যোগ করে দিই, পি ওয়ান প্লাস পি টু, দুটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে পাবো হচ্ছে এন ওয়ান আর টি ডিভাইড বাই বি প্লাস এন টু আর টি ডিভাইড বাই হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আর টি বাই বি হচ্ছে কমন যায়, তাহলে আর টি বাই বি কমন, আর আনকমন কে থাকলো এন ওয়ান প্লাস হচ্ছে এন টু, আর এই এন ওয়ান প্লাস এন টু হচ্ছে কি এন এর মান না, এন এর মান n, তাহলে এন আর টি বাই বি থাকলো, মানে এন ওয়ান প্লাস এন টু ইকুয়াল টু কত, এন ওয়ান প্লাস এন টু হচ্ছে এন, দুইটাই, দুইটা গ্যাসের মোল মিললেই তো টোটাল মোল, তাই না। আচ্ছা, গেল এটা। তো আমি তো এখান থেকে কি পাই, পি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন ইকুয়াল টু আমরা কি পাই, সরি, এখান থেকে আমরা কি পাই, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাই হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, আর এই বিটাকে যদি এই পাশে পাঠাই দিই পি, তাহলে আমরা এই যে এন আর টি বা বি কে কি লিখতে পারি, পি লিখতে পারি। এবং এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, বলছে যে এই দুইটার আলাদা আলাদা আংশিক চাপ হচ্ছে এই টোটাল প্রেসারের সমান, অর্থাৎ পি ইকুয়াল টু হচ্ছে পি ওয়ান প্লাস পি টু, এটা হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবারে এই ডাল্টনের আংশিক চাপ সূত্রকে যদি আমরা বয়েলের সূত্র দিয়ে একটা কানেকশন বা কোনো একটা গোজামিল দিতে পারি, তখন আমরা নতুন আরো কিছু সূত্র পাবো, ঠিক আছে। তো একটু দেই, হ্যাঁ। তো আমরা দেখছিলাম একটা পাত্র এখানে আছে, একটা পাত্র এখানে আছে, এবং আরেকটা পাত্র এখানে আছে, এবং এটার মধ্যে যদি একটা জোড়া লাগিয়ে দিলাম, হ্যাঁ ধরো জোড়া লাগিয়ে দিলাম এরকম, একটু দূরে দূরে লিখছি, একটু সুন্দর করে যদি আঁকি, এরকম ধরো জোড়া লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা ধরলাম হচ্ছে বি ওয়ান, এটা ধরলাম হচ্ছে বি টু, এটা ধরলাম হচ্ছে পি ওয়ান, এটা ধরলাম হচ্ছে পি টু, এবং এখানে ধরো এন টু গ্যাস আছে, এখানে ধরো উ টু গ্যাস আছে। তো এই জোড়া লাগানোর, যখন জোড়া লাগাই দিলাম, তখন আমরা কিন্তু বয়েলের সূত্র যদি অ্যাপ্লাই করি, ধরো জোড়া লাগানোর পরে নাইট্রোজেনের যে চাপ সেটা হচ্ছে ধরো পি এন টু হয়ে গেছে, নাইট্রোজেনের চাপ হয়ে গেছে হচ্ছে ধরো তখন পি এন টু, জোড়া লাগানোর পরে, এটা হচ্ছে জোড়ার, জোড়া লাগানোর পরে, ঠিক আছে, জোড়া লাগানোর পরে, পরে এই নাইট্রোজেনের প্রেশার হচ্ছে পি এন টু, এবং অক্সিজেনের প্রেশার ধরো ধরো হচ্ছে পি উ টু, ঠিক আছে। তাহলে বয়লার সূত্র যদি অ্যাপ্লাই করি, পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু হচ্ছে জোড়া লাগানোর পরে এই এন টুর জন্য কি হবে, পি এন টু, দেখো জোড়া লাগানোর আগে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ আমরা ধরছি কত, নাইট্রোজেন গ্যাসের চাপ ধরছি কত পি ওয়ান, জোড়া লাগানোর পরে নাইট্রোজেন গ্যাসের চাপ কত হয়ে গেছে পি এন টু। আচ্ছা, আর আয়তন কত হয়েছে, আয়তন কিন্তু এই ভি ওয়ান প্লাস ভি টু,
মানে দুইটা হচ্ছে তখন আয়তন মিক্সড হয়ে গেছে, তাই না? মিক্সড হয়ে গেছে। অর্থাৎ এই নাইট্রোজেন গ্যাসের জন্য P1 PN2 B1 B1 প্লাস B2, এরকম না? এরকম। আচ্ছা, জিনিসটা সিম্পলি চিন্তা করো, তাহলে বয়েলের সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? আচ্ছা, বয়েলের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে Pn2 পাই। Pn2 ইকুয়াল টু হচ্ছে P1 B1 ডিভাইড বাই হচ্ছে B1 প্লাস B2, ঠিক আছে? আচ্ছা, এবার এটার জন্য যদি অ্যাপ্লাই করি P2 B2 ইকুয়াল টু, এই জোড়া লাগানোর পরে অক্সিজেনের চাপ হয়ে গেছে হচ্ছে পিউ টু, আর আয়তন হয়ে যাবে হচ্ছে B1 প্লাস B2। তাহলে আমরা পাই হচ্ছে Pu2 ইকুয়াল টু হচ্ছে P2 B2 ডিভাইড বাই হচ্ছে B1 প্লাস B2। হ্যাঁ, B1 প্লাস B2, এখানে একটা পাইলাম, এখানে আরেকটা পাই। এবার এই দুইটাকে যদি আমি কানেকশন ঘটাই দিই বা যোগ করে দিই, তাহলে পাই হচ্ছে Pu2 প্লাস Pn2 ইকুয়াল টু হচ্ছে P1 B1 বাই B1 প্লাস B2 প্লাস P2 B2 বাই B1 প্লাস B2। দুটা যোগ করে দিলাম আর কি জাস্ট। তাহলে আমি যদি লসাগু করি তাহলে B1 প্লাস B2 হচ্ছে হর, আর উপরে থাকলে হচ্ছে P1 B1 প্লাস P2 B2। এবং এই যে Pu2 প্লাস Pn2 দুইটার আংশিক চাপ, আমরা এই যে আংশিক চাপের সূত্র বলছিলাম না, এই দুইটার আংশিক চাপ হচ্ছে টোটাল চাপের সমান, তাহলে টোটাল চাপ P, ঠিক আছে না? P। এবং এই B1 প্লাস B2, এই B1 প্লাস B2 মানে কি? B1 প্লাস B2 তখন এখনকার জন্য B1 প্লাস B2 তো টোটাল আয়তন, তাই না? টোটাল আয়তন। তাহলে এই সূত্র আমরা কি পাইতেছি? সূত্র পাইতেছি হচ্ছে P ইকুয়াল টু P1 B1 প্লাস P2 B2 ডিভাইড বাই হচ্ছে B, ঠিক আছে? এবং সুন্দর করে যদি একটু লিখি তাহলে P V ইকুয়াল টু, মানে B কে ওই পাশে পাঠিয়ে দিয়ে লিখতে পারি P1 B1 প্লাস P2 B2, এবং দ্যাটস দ্য ইকুয়েশন অফ বয়েলস অ্যান্ড ডালটনস ল। ওকে, আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। এবং আরেকটা আমরা জিনিস একটু দেখাই, মূল ভগ্নাংশের একটু জিনিসটা যদি একটু দেখাই, মূল ভগ্নাংশ যেটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা, এক্স ইকুয়াল টু হচ্ছে মূল ভগ্নাংশ। অর্থাৎ আমি যদি ওয়ানের জন্য N1 বাই N টোটাল, এটা হচ্ছে মূল ভগ্নাংশ, মানে উপরে হচ্ছে এই ওয়ান নাম্বার গ্যাসের মোল ডিভাইড বাই হচ্ছে টোটাল মোল, এটাকে বলা হয় মূল ভগ্নাংশ, ঠিক আছে? তো N1 কত? N1 আমরা পাইছি না, N1 ইকুয়াল টু কত? N1 ইকুয়াল টু আমরা এই যে এখান থেকে লিখতে পারি N1 ইকুয়াল টু হচ্ছে P1 V/RT, P1 V/RT। আর N কত? N হচ্ছে PV/RT। তাহলে এবার যদি আমরা একটু কাটাকাটি করি, এই RT কাটাকাটি, AB কাটাকাটি, তাহলে থাকতেছে হচ্ছে P1/P। এবং এখানেও কিন্তু একটা আমরা সূত্র দাঁড় করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে N1/N ইকুয়াল টু হচ্ছে P1/P। এবং এই সূত্রটাও খুব কাজে দেয়, বুঝছো? এই সূত্রটা খুব কাজে দেয়, খুব লাগে এটা। আচ্ছা, এবার এই সূত্রগুলো দিয়ে আমরা একটু ম্যাথ করি। হ্যাঁ, একটা ম্যাথ করি। তো বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার একটা পাত্রে 0.7 ATM চাপে 90 মিলিলিটার অক্সিজেন এবং 0.8 চাপে 60 মিলিলিটার নাইট্রোজেন মিশ্রিত করা আছে, মিশ্রণের মোট চাপ কত? আচ্ছা, তো আমি তো জানি কি পি ইকুয়াল টু হচ্ছে, বা পিভি ইকুয়াল টু হচ্ছে কি P1 B1 প্লাস P2 B2। তাহলে এখানে P1 কত? P1 হচ্ছে 0.7 ATM, B1 কত? B1 হচ্ছে 90 মিলিলিটার, P2 কত? P2 হচ্ছে 0.8 ATM, এবং B2 কত? B2 হচ্ছে 60 মিলিলিটার। এবং টোটাল ভি কত? ভি কি B1 প্লাস B2? না, 1 লিটার একটা পাত্রে এই সবগুলো রাখছি, তাহলে ভি হচ্ছে 1 লিটার।
নট বি1 প্লাস বি2। এখানে কিন্তু বি1 প্লাস বি2 হয় নাই, এই কারণে আমি ম্যাথটা বলছি, ঠিক আছে। অনেকে হচ্ছে 90 প্লাস হচ্ছে 60 যোগ করে দিতে পারে, কিন্তু না, এই দুইটারে মানে এই 90 এবং হচ্ছে এই যে 60 মিলিলিটার দুইটা আছে, এই দুইটারে আমি হচ্ছে 1 লিটার একটা বড় পাত্রে রাখছি, ঠিক আছে। তাহলে বি কত টোটাল আয়তন, ভি বি ইকুয়াল টু হচ্ছে 1 লিটার, ঠিক আছে না? আচ্ছা, 1 লিটার। এখন এইগুলো যেহেতু মিলিলিটার একক আছে, এটাকে আমরা মিলিলিটার এককে নিয়ে দিই 1000 মিলিলিটার। তো এগুলো সবগুলো যদি বসাই দিই, তাহলে পি আমি পাইতেছি হচ্ছে পি1 কত 0.7, বি1 কত, বি1 হচ্ছে 90 মিলিলিটার, পি2 হচ্ছে 0.8, বি2 হচ্ছে 60, ডিভাইড বাই হচ্ছে 1000। তাহলে আমি যদি করি, তাহলে মান আমি হচ্ছে একটা পেয়ে যাব। মানটা তখন থাকবে হচ্ছে 0.11188। দ্যাটস দ্য অ্যান্সার। এবার আসি এই ম্যাথটাতে। এই ম্যাথে বলছে 1 লিটার একটা পাত্রে শুষ্ক বাতাসের নমুনায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে 786 মিলিমিটার চাপে এত গ্রাম নাইট্রোজেন অজানা কিছু পরিমাণ গ্যাস আছে। ওই তাপমাত্রায় নাইট্রোজেনের আংশিক চাপ কত? তাহলে আংশিক চাপের সূত্র কি? এক্স ইকুয়াল টু হচ্ছে n1/n ইকুয়াল টু p1/p, ঠিক আছে না? আচ্ছা, n1 কত? n1 মানে কি নাইট্রোজেন আর কি, যেহেতু নাইট্রোজেনে বলছে তাহলে এটাকে আমরা নাইট্রোজেন দিলাম, এটাকে আমরা নাইট্রোজেন দিলাম। তাহলে নাইট্রোজেনের মোল কত? n ইকুয়াল টু হচ্ছে w/m, মানে নাইট্রোজেনের। তাহলে w কত? w হচ্ছে 0.925। m কত? m হচ্ছে 14×28। তাহলে হচ্ছে কত? হচ্ছে 0.033 মোল। একটু করবা, একটু ক্যালকুলেটর করবা, হ্যাঁ এটাই আসবে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে N2 এর মোল সংখ্যা, মানে নাইট্রোজেনের মোল সংখ্যা। টোটাল মোল কত? আমি তো জানি না টোটাল মোল কত। তো আমি তো জানি কি N ইকুয়াল টু হচ্ছে PV/R, এটা তো আমি জানি, PV/R, এটা আমি জানি, সমস্যা নেই। তাহলে N2 এর জায়গায় আমি লিখি হচ্ছে 0.033, N এর জায়গায় আমি লিখলাম হচ্ছে PV/R। আর P1 কত? P1 তো বার করব, P1 বার করব, P লিখলাম P। এবার পি বসাইলেও পারো, না বসায় কাটাকাটি করলেও পারো, এই পি কাটাকাটি চলে যায়, অথবা পি এর মান কিন্তু দেওয়া আছে, পি বসাইলেও পারো, কাটাকাটি করলে আরো ভালো, সমস্যা নাই। তাহলে এখান থেকে পি ওয়ান এর মান কত আসতেছে? পি ওয়ান আসতেছে হচ্ছে 0.033 ইন্টু আর টি। আর এর মান কত বসাবা? আর এর মান বসাবো হচ্ছে, কত বসাবা? যেহেতু হচ্ছে এখানে এই লিটার আছে, হ্যাঁ লিটার আছে যেহেতু, এখানে আমরা আর এর মান বসাবো হচ্ছে 0.33 ইন্টু লিটার যেহেতু আছে আমরা বসাবো হচ্ছে 0.0821। আর টি হচ্ছে কত? 298 কেলভিন, যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যদি বসাই দাও, তাহলে পাবা হচ্ছে 0.8180। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে এই যে চাপ, এটা তো মিলিমিটার এইচজিতে আছে, এটা কিন্তু পারদ চাপে আছে, তো মিলিমিটার এইচজি থাকলে তো হবে না, এটা তো এটিএম এ থাকা দরকার ছিল। না রে ভাই, আমি তো পিপি কাটিয়ে দিছি, পি এর কাহিনী তো এখানে নাই। যদি পি পি এর কাহিনীটা তুলতাম তখন একটা আমরা এটিএম এ নিতাম, হ্যাঁ তখন কিন্তু আমরা এটিএম এ নিতাম, কিন্তু এখানে তো আমরা পি এর হিসাবটা ধরেই নেই, এই কারণে আমরা হচ্ছে এই যে লিটার আছে যেহেতু এখানে আমরা 0.081 ধরছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আসি হচ্ছে এই ম্যাথটা। বলছে কর্ক খোলা অবস্থায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত? ঠিক আছে, মিশ্রণের মোট চাপ কত, এই দুইটা মিশ্রণের মোট চাপ কত? তো সহজ হিসাব আমরা কি জানি, পি ইকুয়াল টু হচ্ছে P1 B1 প্লাস P2 B2 ডিভাইড বাই হচ্ছে পি, ঠিক আছে না? তাহলে এখানে P1 কত? P1 হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। B1 কত? B1 হচ্ছে 0.3 লিটার। P2 কত? P2 হচ্ছে 770 মিলিমিটার পারদ চাপ। B2 কত? B2 হচ্ছে
0.4 লিটার। এবং ভি কত? ভি হচ্ছে এই দুইটার যোগফল, V1 প্লাস V2, কর খুলে দিছি, তার মানে দুইটা হচ্ছে মিক্সড হয়ে গেছে। ভি হচ্ছে V1 প্লাস V2। এবার এই সবগুলোকে যদি আমি এখানে বসাই দিই তাহলে পি পাবো হচ্ছে কত বাই, পি পাবো হচ্ছে আমি 765.71 মিলিমিটার পার হচ্ছে। ওকে, তাহলে এটা একটু সিম্পল একটা ম্যাথ। এবার আসছে হচ্ছে গোতে। গোতে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউ বি দুটার ব্যাপন হারের তুলনা করো। এখানে তো উঠে নাই, ব্যাপন হারের তুলনা করো। হ্যাঁ, ব্যাপন হারের তুলনা করতে বলছে। আচ্ছা, ব্যাপন হার তুলনা আমরা কিভাবে করি? R1/R2 ইকুয়াল টু হচ্ছে √M2/MO, তাই না? এবার এখানে M2 এবং M1 এর মান যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু ব্যাপন হারের তুলনা আমরা করতে পারবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে M2 কোনটা? এই যে MV আর কি। M2 ইকুয়াল টু হচ্ছে, আমরা তো সূত্র জানি PV ইকুয়াল টু N আর T। আবার N ইকুয়াল টু হচ্ছে W/M, ঠিক আছে? তো এবারে এই W/M যদি আমরা এখানে বসাই দিই, W/M যদি বসাই দিই তাহলে পাই কি? PVM ইকুয়াল টু WRT, অর্থাৎ M2 ইকুয়াল টু আসে হচ্ছে PV বাই WRT, তাই না? তাই না? আচ্ছা, মানে অর্থাৎ যেহেতু 2 আছে, এখানে 2 দাও, এখানেও 2 দাও, এখানেও 2 দাও, সবগুলোতে 2 2 দিয়ে দিলাম। হ্যাঁ, P2 কত? P2 হচ্ছে 770 মিলিমিটার পারদ চাপ। কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে 770 মিলিমিটার পারদ চাপ, এটা তো এটিএমে নিতে হবে, তাই না? তাহলে আমরা লিখি এখানে P2 ইকুয়াল টু হচ্ছে 770 মিলিমিটার পারদ চাপ। এখন যেহেতু এখানে আর আছে, অবশ্যই এখানে কি নিতে হবে? এটাকে এটিএমে বা প্যাসকেলে নিতে হবে। তো আমি এটিএমে নিলাম, 760 দিয়ে ভাগ করে দিই, তাহলে আসে হচ্ছে 760 দিয়ে ভাগ করলেই আমি হচ্ছে এটা হচ্ছে এটিএমে চলে গেল, এটিএমে চলে গেল। V2 কত? V2 হচ্ছে 0.4 লিটার, ঠিক আছে না? আচ্ছা, W2 কত? W2 হচ্ছে 0.61, 0.61। আর কত বসাবো? 0.0821। টি কত? টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, বলছে 298 কেলভিন। তাহলে এগুলো যদি আমি বসাই দিই, P2 B2 W2 আর টি এগুলো যদি বসাই দিই তাহলে M2 পাবো হচ্ছে 36.78 এত গ্রাম, ঠিক আছে? আবার M1 এর জন্য আমি কি লিখতে পারি? M1 ইকুয়াল লিখতে পারি P1 B1 বাই W1 আর টি। এবং এই যে P1 B1 W1 আর টি এগুলো যদি বসাই দিই তাহলে M1 এর মান পাবো হচ্ছে 43.98। কিভাবে বসাবো? ওই যে এটার মতন আর কি, এটার মতনই এটা বসাবো, এত গ্রাম, ঠিক আছে? এবার বলো তো কোনটার ব্যবহার বেশি? এটা তোমাদের কাজ থাকলো, কোনটার ব্যবহার বেশি একটু বার করবা। তো মোটামুটি আজকেই এই পর্যন্তই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ 3 নাম্বার ক্লাস নিয়ে হাজির হবো পরে। ওকে।